স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি রুবাইয়াত অদিতি। শুরুতেই জেনে নেই কি থাকছে আজকের সংবাদ যুগে। চীন রাশিয়া তাদের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে। চীন রাশিয়ার বাইরেও অন্যান্য দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে। কোথায় আমরা সম্পর্ক রাখতে পারবো সেটা যুক্তরাষ্ট্র ঠিক করে দেবে। এখন উপনিবেশেরও এর চাইতে বেশি স্বাধীনতা থাকে এবং তারা পৃথিবীতে যত জায়গায় যুদ্ধ করবে সেটার প্রতি তাদের সমর্থন দিতে হবে এবং সেটার বিরোধিতা যারা করবে তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখতে পারবো না। চুক্তি কিন্তু কার্যকর নয়। তো রাশিয়া থেকে তেল আমদানি করতে গিয়ে এখনই কেন অনুমতি চাইছেন আমেরিকার কাছ থেকে? আবার তো অনুমতি নেওয়ার দরকার নেই। বিশ্বের নানা দেশের মধ্যে নানা রকম চুক্তি হয়, যেখানে দু দেশেরই স্বার্থ অক্ষুণ্ণ যেন থাকে সেটা খেয়াল রেখেই চুক্তিগুলো হওয়ার কথা। কি আছে তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে? কেন এটা নিয়ে এখন আলোচনা হচ্ছে, কেন বাতিলের প্রসঙ্গ আসছে, এসব নিয়ে আলাপে যাব। আমাদের সাথে আছেন IUBAT এর অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর গোলাম রসুল এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক সর্দার M জাহাঙ্গীর হোসেন। দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। আমি একটু শুরুতেই যদি অধ্যাপক ডক্টর গোলাম রসুলের কাছে আসি, যেই বাণিজ্য চুক্তি নিয়ে কথা হচ্ছে সেই চুক্তির বিস্তারিত একটু যদি আমাদের দর্শকদের বোঝার মতো করে সহজ করে বলেন। ধন্যবাদ আপনাকে এবং ৭১ টিভির দর্শকদেরকে। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে গত ৯ ফেব্রুয়ারিতে যে একটা বাণিজ্য চুক্তি হয়েছে, এই চুক্তিটা কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নির্বাচনের মাত্র ৩ দিন আগে করেছেন এবং এই চুক্তিটা একটি আইনগত বাধ্যতামূলক চুক্তি। এই চুক্তি দুই দেশকে মানতে হবে এবং এই চুক্তির যে বিভিন্ন ধারা উপধারাগুলো আছে এবং সেটা পর্যালোচনা করলে দেখা যায় যে এই চুক্তিটা একটি অসম চুক্তি। এই চুক্তিতে বাংলাদেশ তার যেই প্রায় ৪৫০০ প্রোডাক্টে ইউএসএ কে ডিউটি ফ্রি অ্যাক্সেস দিছে এবং সবচেয়ে বড় কথা হলো এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ইউএসএ থেকে প্রায় $২২ বিলিয়ন পণ্য আমদানি করতে হবে। এই চুক্তির মাধ্যমে আমাদের বিভিন্ন পলিসিকে বাইন্ড করে দেওয়া হয়েছে। আমরা কোন দেশের সাথে বাণিজ্য করব, আমরা এগ্রিকালচারে কোথায় সাবসিডি দেব, আমরা ইন্ডাস্ট্রিতে কোনো সাবসিডি দিতে পারবো কিনা, এই সবগুলো নিয়ন্ত্রণ করবে আমাদের যুক্তরাষ্ট্র। এবং শুধু তাই না, আমরা কোন দেশ থেকে কি আমাদের আমদানি করব, কোন দেশের সাথে বাণিজ্য চুক্তি করব বা করব না, যদি এই ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের একটা মানে নির্দেশনা রয়েছে। অন্যদিক থেকে এই দিক থেকে আমাদের যে লাভের বিষয়টি যেটা দেখানো হয়েছে যে আমরা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যে আমাদের রপ্তানির ক্ষেত্রে 19% আমরা শুল্ক নির্ধারণ করা হয়েছে আমাদের পণ্যের জন্য, কিন্তু আমরা যদি যুক্তরাষ্ট্রের তুলা আমদানি করে যুক্তরাষ্ট্রে আমাদের গার্মেন্ট শিল্প রপ্তানি করে তাহলে আমাদের জিরো ট্যারিফ দেওয়া হবে। তবে এই ক্ষেত্রেও একটু বিশেষ বিষয় চিন্তার বিষয় হচ্ছে যে যুক্তরাষ্ট্রের তুলা অন্যান্য দেশের তুলার চেয়ে অনেক বেশি দাম অনেক বেশি। এই বেশি দামে তুলা আমদানি করে আমরা যদি যুক্তরাষ্ট্রে রপ্তানিও করি শূন্য, সেখানেও যে খুব বেশি লাভবান হওয়া যাবে তা না। এই অল্প লাভের জন্য আমরা যেভাবে আমাদের শিল্প খাতকে খুলে দিয়েছি, আমরা এগ্রিকালচারের ক্ষেত্রে যেই তাদের যে জেনেটিক্যালি মডিফাইড সিড আসবে, এটা আমাদের এগ্রিকালচারকে কিভাবে প্রভাবিত করবে, আমাদের এগ্রিকালচার আমাদের দেশের যেই পদ্ধতিগুলো আছে এগুলো যাচাই বাছাই করার, সে কোনো পদ্ধতি করা যাবে না। ইউএসএ এর FDA যেটা সার্টিফাই করবে এটা আমাদেরকে খুব অ্যাকসেপ্ট করতে হবে। এবং সবচেয়ে মারাত্মক জিনিস হচ্ছে যে এই যে বিভিন্ন আমরা আমদানির যে বাধ্যতামূলক করে দেওয়া, বিশেষ করে 14টা বোয়িং কেনা, আমাদের প্রতি বছর মানে 7 লাখ মেট্রিক টন গম আমদানি করা, আমাদের LNG আমদানি করা, আমাদের এই যে কৃষিজাত পণ্য ইভেন ডেইরি প্রোডাক্টস, মিল্ক সবকিছু আমদানি করা, এগুলো আমাদের গ্রামীণ অর্থনীতিতে একটা ব্যাপক প্রভাব পড়বে, নেগেটিভ প্রভাব পড়বে। এই জন্যই আমরা মনে করছি যে এই চুক্তিটা নিয়ে সংসদে ব্যাপক আলাপ আলোচনা হওয়া দরকার এবং জনগণেরও তারা এই চুক্তি সম্পর্কে জানা দরকার, আলাপ আলোচনা করা দরকার এবং আলোচনার ভিত্তিতে সামগ্রিকভাবে এই চুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া দরকার। জি, আসবো আপনার কাছে আবারও। আমি একটু সর্দার M জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে ঘুরে আসি।
আপনি এই আলোচনা শুনছিলেন এবং এই বিষয়টি নিশ্চয়ই আপনার জানাও আছে। তো আমাদের সাংবিধানিকভাবে যে পররাষ্ট্র নীতির মধ্যে যেগুলো আছে, যে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে বিভিন্ন দেশের সাথে, সবই ঠিক আছে, কিন্তু প্রভুত্বের জায়গাটা তো থাকার কথা না কোনো ধরনের। সেখানে এই যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যকার বাণিজ্য চুক্তি নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? ধন্যবাদ আজকে আমাকে ইনভাইট করার জন্য ৭১ টিভিকে, এবং যারা আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন দর্শকবৃন্দ, তাদেরকেও জানাই ধন্যবাদ। আমি প্রথমেই একটা বিষয় বলি। ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের সময় 2024 5ই আগস্ট পরবর্তীতে এবং 2026 এর মধ্যে মানে আমাদের মোট কথা হচ্ছে 6টি চুক্তি হয়েছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য চুক্তি হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের রিসিপ্রোকাল ট্যারিফ ট্রেড যেটাকে বলে 19% শুল্ক চুক্তি। এটা আরেকটি চুক্তি হয়েছে ইউএসএইডের আমাদের যে উন্নয়ন সহায়তা $202 মিলিয়ন। আর একটা হচ্ছে আমাদের 7 লক্ষ টন, আমাদের গোলাম রসুল স্যার বলছেন যে গম আমদানির একটা চুক্তি হয়েছে 7 লক্ষ টন, এটা পার ইয়ার। আর একটা চুক্তি, এটা আমি এখনো বলতে পারবো না, তবে একটা পরিকল্পনা হয়েছে, সেটা বোয়িং বিমান কেনার পরিকল্পনা। এটা এখনো চুক্তি হয়েছে কিনা এটা আমার এখন পর্যন্ত আমি এটা নিয়ে কনফিউজড আছি। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের আরো কিছু জ্বালানি এবং বাণিজ্য চুক্তি হয়েছে। সেখান থেকে আমি বলবো যে চুক্তিগুলো আমরা যেটাই হয়েছে, আমাদের দলের পক্ষ থেকে, আমাদের বিএনপি আমাদের একটা নির্বাচনী ইস্তিহারে আপনারা হয়তো জেনে থাকবেন যে, এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলছে যে আমরা প্রথমেই দেখবো হচ্ছে সবার আগে বাংলাদেশ, আমাদের একটা কনসেপ্ট আছে। তো যে চুক্তিগুলোই ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় হয়েছে, সেই চুক্তিগুলো আমি প্রথমে বলবো না যে চুক্তিগুলো এখনই বাতিল করার দরকার বা বাতিল করতেই হবে। তবে এই চুক্তিগুলো নিয়ে আমাদের সংসদে এবং আমাদের আরো যারা স্টেক হোল্ডার আছে, এগুলো নিয়ে আমাদের পর্যালোচনা করার দরকার। পর্যালোচনা করে আমাদের যদি এটা উইন উইন রিলেশনে হয় উভয় পক্ষের, যেটা আপনি বললেন যে দাসত্ব বা প্রভুত্ব, এটা না, যদি উইন উইন রিলেশনে হয়, তাহলে সেই চুক্তিগুলো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস যেটি করে গেছেন, সেটা যদি উইন উইন রিলেশনে হয়, বাংলাদেশের যদি এখানে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ফিল আপ হয়, তাহলে সেই চুক্তিগুলো আমি মনে করি রাখা যায়। এটা হলো আমার প্রথম বিষয়। আর দেখেন, এখানে আমাদের বৈশ্বিকভাবেই ইন্টারন্যাশনাল যেদিকে আগাচ্ছে, সেখানে একটি যে চুক্তি ট্যারিফের, যেটা 19% শুল্ক, আপনি দেখবেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেটা কিন্তু আমাদের দেশের চেয়ে তাদের উপর ট্যারিফটা বেশি, এবং অন্যান্য দেশগুলোতে আছে। তো এই জায়গাগুলোতে আমাদের মনে হয় যে আরো ভাবার বিষয় যে আমরা সেখানে দর কষাকষি করে, আরো যারা তাদের আছে পর্যালোচনা করে, দর কষাকষি করে, এগুলোর বিষয়ে আমাদের বাংলাদেশের জনগণের জন্য, অর্থাৎ বাংলাদেশের জন্য আরো কতটুকু আমরা আমাদের জায়গা থেকে আরো কতটুকু উইন করতে পারি, সেটা হলো আমার একটা কথা। আমি প্রথমে এটা বাতিলের দিকে যাইতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এগুলো নিয়ে পর্যালোচনা করে যদি দেখি যে আমাদের উইন উইন রিলেশন, আমাদের স্বার্থগুলো যদি সেই জায়গা ফিল আপ না হয়, তখন সেটা আমরা সিদ্ধান্ত নিতে পারি, এবং আমাদের দেশের যারা সরকার আছে এবং আরো যারা স্টেক হোল্ডার আছে, তারা এগুলো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। এটা হলো। জি, আবার যাচ্ছি অধ্যাপক ডক্টর গোলাম রসুলের কাছে। যেই প্রসঙ্গে আপনি বলছিলেন এই চুক্তির নানান নেতিবাচক প্রভাব পড়তে পারে আমাদের অর্থনীতিতে, আমাদের জীবনযাত্রায়, যেমনটি আপনি বলছিলেন। এই চুক্তি হয়েছে নির্বাচনের আগে, অর্থাৎ এখনকার নির্বাচিত সরকার এই চুক্তির সাথে সংশ্লিষ্ট না। চুক্তি তো হয়ে গেছে, মানে যখন কোনো একটি চুক্তি স্বাক্ষরিত হয়ে যায়, তারপরের প্রসেসটা কি? এই চুক্তি বাতিল করা কি আসলে খুব সহজ, নাকি এখানে চ্যালেঞ্জের বিষয় রয়েছে? ধন্যবাদ আপনাকে। যে এই চুক্তিটি যে আমাদের সরকার 9 ফেব্রুয়ারি সাইন করেছে, কিন্তু এই চুক্তির একটি শর্ত হলো যে এই চুক্তিটার আমাদের সরকার, রাষ্ট্র এবং বিশেষ করে আমাদের সংসদ এখন আছে, এই সংসদ থেকে এটাকে রেটিফাই করতে হবে 60 দিনের মধ্যে। কাজেই সেই একটা আমাদের এখন এটাকে রেটিফাই করার, পর্যালোচনা করার একটা আমাদের সুযোগ আছে। এখানে এর মধ্যে আরেকটা নতুন ডেভেলপমেন্ট আছে যে এই যে চুক্তিটা হয়েছিল ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফের এগেইনস্টে, যে ট্রাম্প 2025 সালের এপ্রিল মাসে যে সব দেশের উপর একটা রেসিপ্রোকাল ট্যারিফ করছিল, সেই আলোকে এই চুক্তিটা হয়েছে। কিন্তু ইউএস এর সুপ্রিম কোর্ট ট্রাম্পের সেই রেসিপ্রোকাল ট্যারিফের যে আইনটা, সেই আইনটাকে
ইনভ্যালিড ডিক্লেয়ার করেছে, সেই আইনটা এখন নাই, এটা নাই। কাজে সেটা অবশ্য আমাদের জন্য একটা নতুন সুযোগ তৈরি হয়েছে, কারণ যেই আইনের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের নেগোসিয়েশন হয়েছে ইউএস এর রেসিপ্রোকাল ট্যারিফে, সেই রেসিপ্রোকাল ট্যারিফটাই যখন এখন ইউএস এর সুপ্রিম কোর্ট ইনভ্যালিড করে দিয়েছে, কাজে আমরা সেই সুযোগটা নিতে পারি যে আমরা এখন এই জিনিসটা আরো 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 বিবেচনা করতে চাই, আমরা আরো পর্যালোচনা করতে চাই। আমরা এই থেকে আর এই একটা সুযোগের কারণে আমরা মনে হয় সুযোগ নিতে পারি, এবং আমাদের সংসদ, বিশেষ করে আমাদের নতুন নির্বাচিত সংসদ, তাদের এই বিষয়ে সরকারি এত বড় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংসদে এগুলো নিয়ে আলোচনা, পর্যালোচনা, এবং আমাদের সমাজেও এই চুক্তিটা যখন করা হয়েছিল তখন কিন্তু আমরা কিছুই জানতাম না, কারণ এটা একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে করা হয়েছিল, আমরা তেমন কিছু জানি না। এখনো পাবলিকলি যেটা হয়েছে, এই চুক্তিটা মোট 80 বা 82 পৃষ্ঠা, মাত্র 32 পৃষ্ঠা আমরা এখন দেখতে পাচ্ছি, বাকিটা কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। এই যে 32 পৃষ্ঠা আমরা যা দেখতে পাইলাম, সেইখানে আমরা পর্যালোচনা করা যা দেখতে পাচ্ছি, এই চুক্তিটা এটা বাংলাদেশের জন্য একটা অসম চুক্তি হতে যাচ্ছে, এবং এটা আমাদের জন্য অর্থনৈতিক, সামাজিক এবং আমাদের রাজনৈতিক এবং আমাদের বৈদেশিক নীতির ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার একটা চেষ্টা এই চুক্তিতে আছে। কাজে সরকার যদি এখন এই চুক্তিটা সই করে, তাহলে তারা কিন্তু ভবিষ্যতে নানান ধরনের বিপদে পড়বে, এবং আমাদের অর্থনীতির ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি, বিশেষ করে গ্রামীণ অর্থনীতি, যেটা এগ্রিকালচার, আমাদের ফিশারিজ, আমাদের পোল্ট্রি, আমাদের ডেইরি, এই সেক্টরগুলোতে কিন্তু যেভাবে এগ্রিমেন্টটা করা হয়েছে, এই সেক্টরগুলো আমাদের খুবই আঘাতপ্রাপ্ত হবে। আমাদের গ্রামীণ অর্থনীতি কিন্তু কয়েক বছর থেকেই বাড়ছে। আমাদের গ্রামে যে ডেইরি, পোল্ট্রি, তারপর হাঁস মুরগির খামার, এই নানান ধরনের ফিশারিজ সেক্টরে আমাদের যে অনেক কর্মসংস্থান হচ্ছে, লোকজন বিশেষ করে এখন ইয়াংরা এই কাজগুলোতে যোগ দিচ্ছে, সেখানে নতুন নতুন কর্মসংস্থান হচ্ছে। এই সেক্টরটাকে যদি আমরা এখন এই একটু সরকারের নীতি সহায়তা দরকার, সেখানে যদি আমরা নীতি সহায়তা কে না দিয়া ইউএস এর মতো ডেভেলপ কান্ট্রির একটা ওদেরকে ফ্রি ট্রেডের মাধ্যমে এখানে আমাদেরকে পুরা এই সেক্টরটাকে ওপেন করে দেই, আমাদের এই গ্রামীণ কর্মসংস্থানে একটা দারুণ নেগেটিভ প্রভাব পড়বে। না, কিন্তু এখানে মাঝখানে একটা প্রশ্ন আমি করতে চাই একটু, যে এই চুক্তিটি যদি বাতিল হয়, যেমনটি আপনারা প্রস্তাব করছেন যে এই চুক্তিটি যেন না করা হয়, বাতিল যেন হয়, সেক্ষেত্রে আমরা বিভিন্ন সময় যে ধরনের যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা, স্যাংশন, এই ধরনের বিভিন্ন বিষয়গুলো আমরা ফেস করি, সেরকম কোনো কিছু হওয়ার, সেই ধরনের একটা প্রতিক্রিয়া আসার কোনো আশঙ্কা আছে কিনা, এবং যদি আসে তাহলে আমাদের কি সেটি সামাল দেওয়ার মতো সক্ষমতা আছে কিনা? আপনি ঠিকই বলেছেন, যুক্তরাষ্ট্র এটা সারা বিশ্বের একটা অত্যন্ত প্রভাবশালী রাষ্ট্র, এবং এই যুক্তরাষ্ট্র কিন্তু আমাদের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমাদের যে মাল্টিলেটারাল ওয়ার্ল্ড ট্রেডিং সিস্টেমটা তৈরি করছিল, রুল বেজ একটা ট্রেডিং সিস্টেম। 1947 সালে গ্যাট হইলো, তারপর সেই গ্যাটের পরিবর্তে 1995 সালে WTO হইলো। এই গ্যাট এবং WTOর মাধ্যমে কিন্তু একটা ওয়ার্ল্ডের একটা রুল বেজ ট্রেডিং সিস্টেম দাঁড়ায়, এবং সেই রুল বেস ট্রেডিং সিস্টেম হলে সব দেশের নিয়ম কানুন সবাই জানা, সবাই নিয়ম কানুন চলতে হবে, এবং ওই নিয়মের WTO রুলের মাধ্যমে আমরা বাংলাদেশের মতো যারা স্বল্প উন্নত দেশগুলো আছে বা লিস্ট ডেভেলপ কান্ট্রিগুলো আছে, সেই লিস্ট ডেভেলপ কান্ট্রিগুলোর জন্য অনেক সুযোগ সুবিধা আছে। আমরা এই চুক্তিতে আমরা কিন্তু সেই লিস্ট ডেভেলপ WTOর যে সমস্ত নীতিগুলোকে আমরা বাদ দিয়েছি, এবং এমনকি যদি আমাদের এই চুক্তির আন্ডারে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ব্যাপারে আমাদের ডিসপিউট দেখা দেয়, এই ডিসপিউট সেটেলমেন্টের জন্য আমরা কিন্তু WTO ডিসপিউট সেটেলমেন্ট মেকানিজমটা রাখিনি। এটা এখন আমাদেরকে কোনো ডিসপিউট দেখা দিলে ইউএসএ যে ডিসিশন দিবে, আমাদেরকে সেই ডিসিশন মানতে হবে। কাজেই এই ক্ষেত্রে এটা একটা ইউএসএর মতো এত বড় প্রভাবশালী একটা দেশের সাথে এই দ্বিপাক্ষিক বাণিজ্যে এইভাবে যাওয়াটা, এটা ভবিষ্যতের জন্য একটা রিস্ক। এবং আপনি যেটা বললেন যে এখান থেকে সরে আসাটাও এখন কতটা মানে রিস্ক ফ্রি বা যতটা, কিন্তু আমার মনে হয় আগের রিস্ক মানে সামনের বড় রিস্কে যাওয়ার চেয়ে এখন সরে আসাটা বোধহয় একটু ভালো হবে, কারণ এখনো আমরা চুক্তিটা রেটিফাই করিনি, এবং বিশেষ করে যেহেতু
কিন্তু ইউএস সুপ্রিম কোর্ট এই চুক্তির যে বৈধতা ফাউন্ডেশন যেটা ছিল রেসিপ্রোকাল ট্যারিফ, সেই রেসিপ্রোকাল ট্যারিফটাই তারা ইনভ্যালিড ডিক্লেয়ার করছে। কাজে দিস ইজ অ্যান আপনি অপরচুনিটি যেমনটি বলছিলেন, কাজে এখানে একটা সুযোগ রয়েছে। জি, সর্দার এম জাহাঙ্গীর হোসেনের কাছে যদি আসি, আপনি যেটি বলছিলেন একটু আগে যে যদি উইন উইন সিচুয়েশন হয় দুই দেশের জন্য, সেই ক্ষেত্রে চুক্তি হবে, না হলে সেই চুক্তিতে বাংলাদেশ কেন যাবে? তো এখন যেহেতু এই চুক্তিটি নিয়ে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যকার বাণিজ্য চুক্তিটি নিয়ে এই আলোচনাটা সামনে এসেছে এবং বিভিন্ন পরামর্শ আসছে, সেক্ষেত্রে দলীয়ভাবে পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে? এটা দলীয় পদক্ষেপের চেয়ে এটা এখন সরকারের পদক্ষেপের বিষয়। যেহেতু বিএনপি এখন সরকার পরিচালনা করছে, দলীয় চেয়ে আমি মনে করবো, এবং বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, দেখুন আসলে ওই যে আপনি যেটি বলে ফেলছেন যে বিশ্ব পলিটিক্স এখন ওয়ার্ল্ড পলিটিক্স যেটা চলছে, সেই ক্ষেত্রে এই আমতো ডেভেলপিং এবং ছোট দেশগুলোতে এই চুক্তিগুলো আবার এটাকে ব্যাক করানো, সেটা কতটা আমি আপনাকে বলবো। দেখুন সারা পৃথিবীতেই কিন্তু এখন আমি নিজে যেমন চাইনাতে ছিলাম, সারা পৃথিবীতে কিন্তু এখন পলিটিক্সটা ওইভাবে নাই। এখন সারা পৃথিবী হচ্ছে একটা পলিটিক্যাল ইকোনমি। দেখুন এই যে আমাদের এখন যে সমসাময়িক যে বিভিন্ন মধ্য মিডিল ইস্টে যে যুদ্ধগুলো এগুলো চলছে, এগুলো সবকিছুই কিন্তু আসলে পলিটিক্যাল ইকোনমির মধ্যে পড়ছে। তো এখন ডক্টর ইউনূস সাহেব যখন এই চুক্তিগুলোর পরিকল্পনা করছে, আমি মনে করি না যে সবগুলো চুক্তি হয়ে গেছে। আমার যতটুকু জানা সবগুলো চুক্তি যে একবারে সাইন হয়ে গেছে বিষয়টাই না। এবং আপনি যেমনটি বলছিলেন যেগুলো রিভিউ করার একটা সুযোগ তো নিশ্চয়ই রয়েছে, এবং আমরা প্রত্যাশা করব সরকার নিশ্চয়ই সেগুলো পরিপূর্ণভাবে রিভিউ করে তারপরেই কোনো একটা সিদ্ধান্তে আসবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, সময় ফুরিয়ে গেছে, নইলে হয়তো এই আলোচনাটা আমরা আসলে একটু দীর্ঘায়িত করতাম। দুজনকে ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।